রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আবু তাহির, অটোচালক মানিক মিয়া, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন ও সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সাভারে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 250 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত অটোরিকশা চালক রফিকুল ইসলামের বড় ভাই রমজান আলী। মামলার এজাহারে উল্লেখ করা হয় 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাবার পথে থানা রোডে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে পুলিশ। অন্যান্যের সাথে গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোরিকশা চালক রফিকুল ইসলাম। মামলায় ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 9 সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গোপন খবরের ভিত্তিতে এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ শহরে গুলিবিদ্ধ হয়ে 2 যুবক মারা যায়। ওই দুটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আতাউর রহমান সেলিম এজাহারভুক্ত আসামি। বরগুনায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে আমনের বীজতলা, ভেসে গেছে আউশের পাকা ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন আগাম সবজির আবাদ। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বর্ষা পেরিয়ে এসেছে শরৎ। বছরের এই সময়ে অনেক কৃষক আমনের বীজ রোপণ করছিলেন, কেউ কেউ প্রস্তুতি নিচ্ছিলেন আউশের পাকা ধান কাটার। অন্যদিকে অনেক কৃষকই ব্যস্ত ছিলেন শীতকালীন আগাম সবজি চাষে। ঠিক এমন সময় কৃষকের সকল স্বপ্ন ভাসিয়ে দিয়েছে টানা কয়েকদিনের ভারী বর্ষণ। ধান নাই খাইবে, চলবে কিভাবে? বেচবে, কেনবে, খাইবে কিভাবে? নাই কিচ্ছু। এখন ধান পালা বীজ সবকিছুই তলাইয়ে গেছে। এখন আমরা কি করবো নিজেরাই বলতে পারছি না। ও ধানের বর্ষা নিবর্ষা, এরপরে বীজ করছি যে বীজ রোপণ করবো, হে বীজের উপরে এখন এক হাত পানি, বীজ শেষ, এককাল গুলিয়ে গেছে। কিভাবে যে আমরা খেত লাগামো এটা আমরা নিজেরাই বলতে পারতেছি না। যদি সরকার থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে হয়তো আমরা বাঁচিয়ে থাকতে পারবো। এ বর্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এ ক্ষতি পুষিয়ে উঠতে দিশেহারা এখন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তো এই মুহূর্তে আসলে পুরোপুরি ক্ষতি কৃষকদের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়, এবং কৃষি বিভাগ তাদের সাথে রয়েছে এবং পাশাপাশি সম্পূর্ণ ক্ষতি ব্যাপারটা আমাদেরকে জানাতে হলে আরও হয়তো 2 থেকে 3 দিন সময় লাগবে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা প্রদানের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত খুলনার রায়হানের পরিবারে চলছে আহাজারি। কোনোভাবেই থামছে না কান্নার রোল। 19 জুলাই ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন শেখ মোহাম্মদ রায়হান। সেই সময় তাকে অনেকটা গোপনে খুলনায় দাফন করা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বাসায় এসে তার পরিবারকে আর্থিক অনুদান দেন। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। ঢাকার যাত্রাবাড়িতে গুলিতে নিহত রায়হানের লাশ এভাবে নিয়ে যায় সহযোদ্ধারা। এই চিত্র প্রথমে মোবাইলে দেখতে পায় পরিবারের সদস্যরা। সেই তাদের কান্নার শুরু। ছেলের শোকে মায়ের বিলাপ যেন আর শেষ হবে না। অনেকটা অভাব অনটনের সংসারের হাল ধরতে খুলনা থেকে ঢাকায় এসে চাকরি নিয়েছিলেন রায়হান। কোরআনে হাফেজও ছিলেন রায়হান। 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রায়হান শিক্ষার্থীদের সাথে যোগ দেন যাত্রাবাড়িতে।
শান্তিপূর্ণ বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান রায়হান। তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা সরকার তার হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে গোপনে খুলনার সোনাডাঙ্গায় তার লাশ এনে তড়িঘড়ি দাফন করতে বাধ্য করে সবাইকে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। আমি আর খুলনায় তোমার রাখবো না আম্মু, তোমার আমি নিয়ে আসবো। আমার বাচ্চা ঠিকই রুম নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের দেয় নাই, আমারই ধুয়ে গেছে, ও নিজে নিজেই চলে গেছে, আমাদের নিয়ে যায় নাই। এরকম দুই হাত দিয়ে চুমো দিত, দিয়ে বলতো যে আপনি 500 টাকা দেন, 400 টাকা লাগলেও বলতো এরকম আসে, আগে দুটো চুমো দিত, এরকম ধরতো, এখানে চুমোটা দিত, দিয়ে বলতো আমার 500 টাকা লাগবে দাও, 400 টাকা লাগবে দাও, দিলে কি খুশি হতো। হত্যাকারীদের বিচারের দাবির পাশাপাশি রায়হানের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস এখনও চিকিৎসাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষাজীবন নিয়ে চরম অনিশ্চয়তায় থাকা অনিকের পাশে দাঁড়িয়েছে তার বিভাগের শিক্ষকরা। একাডেমিক জীবন যাতে অনিকে পিছিয়ে না যায় সেজন্য হাসপাতালেই অনিকের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। সকাল 10টা থেকে হাসপাতালে বসেই পরীক্ষায় অংশ নেন অনিক। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এখনও হাসপাতালের শয্যায় দিন কাটছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাসের। এরই মধ্যে বিভাগ থেকে 3য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করলে চরম অনিশ্চয়তায় পড়ে অনিক। জীবনের আশা নিরাশার দোলায় ভবিষ্যৎ নিয়ে জমাট অন্ধকারে থাকা অনিকের পাশে দাঁড়ায় তার ডিপার্টমেন্ট। হাসপাতালেই অনিকের পরীক্ষা নেয়ার উদারতা দেখিয়ে মহানুভবতার উদাহরণ তৈরি করল শিক্ষকরা। এদের এই বিনিময়ে ত্যাগের মাধ্যমে একটা বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ গঠন হয়েছে, এবং এই নতুন বাংলাদেশে আমরা যদি ওদের জন্য কিছু না করতে পারি তাহলে করবো কাদের জন্য? আর এই ভাবনা থেকেই আমাদের ডিপার্টমেন্ট সর্বদা আমাদের ছাত্রদের পাশে আছে। এই সহযোগিতা করার জন্যই আমরা আসলে আজকে এখানে চলে আসছি। আমরা অলরেডি পিজি হাসপাতাল বিসি মহোদয়কে আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি যে আমরা এখানে তার পরীক্ষা নিব, এবং ওইখান থেকে অ্যালাউ করার পরে আমরা এখানে পরীক্ষা নিচ্ছি। মুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষকদের এমন ভাবনা আপ্লুত করেছে অনিককে। দুদিন আগেও অনেক ভেবেছিলেন শিক্ষা জীবন থেকে হয়তো 1 বছর পিছিয়ে পড়বেন তিনি। পরীক্ষাটা না নিত আমার এই পুরো সেমিস্টার ড্রপ দেওয়া লাগতো, হয়তো এই বছরটা রিয়ার নিয়ে পরের বছর জুনিয়রদের সাথে ক্লাস করতো, এটা মানসিক সমস্যার সৃষ্টি হতো। কিন্তু স্যাররা প্রথম থেকেই আর যে সহযোগিতা করছে পরীক্ষার এই বিষয়টা নিয়েও তারা ঠিক সেইভাবে আমাকে সহযোগিতা করে গেছে। অনেকের মতো আহত হয়ে এখনও যারা হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন তাদের একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন অনিকের শিক্ষকরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের মধ্যে এখনও যারা কর্মস্থলে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর বিএসএন আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে তারা কর্মে যোগদান করছে না। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। যারা কর্মযোগ্য এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না, এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সেনাবাহিনীকে সাময়িকভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তবে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে কাজ সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। এটার প্রসিডিউর আছে, অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ইট ইজ দি প্রসিডিউর অফ দি ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করেছে যে আমাদের এটা হলে the purpose of the government is secure the citizens and we are serving for the state. এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে এটা দরকার এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর 60 days। দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে সেন্সর শব্দটি বাদ দিয়ে একটি সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটিদের সদস্যদের সাথে মতবিনিময় শেষে কথা তিনি বলেন। আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। যে 2023 সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। রপ্তানি বাণিজ্যের আড়ালে 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। তদন্তে অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় 17টি মামলা দায়ের করেছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ শুরু করে। একই সাথে যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে সিআইডির তদন্তে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের অর্থ পাচারের তথ্য। সিআইডি জানায় বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন 17টি প্রতিষ্ঠানের মাধ্যমে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময় জনতা ব্যাংক লোকাল অফিস শাখা মতিঝিলের দিলকুশা থেকে 93টি এলসি কন্ট্রাক্ট নেয়। এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় 83 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1000 কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় 33,470 কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচারের পৃথক অনুসন্ধান চালাচ্ছে সিআইডি। অনুসন্ধানে দেখা গেছে শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর পণ্য। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে ওই আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের পর গত 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নারী ক্রিকেট। প্রবাসীদের নিয়ে নারী বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে বিসিবি। কোনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলেই জায়গা পেয়েছেন তাজ নেহার। আরব আমিরাতে থাকা প্রবাসীদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। রিপোর্ট করছেন কৌশল ইয়াসের। আমি সুবর্ণা শারমিন, আছি কানাডাতে। বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। ভিন্ন আঙ্গিকে নারী টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের দিয়ে ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। দল ঘোষণায় চমক হিসেবে রয়েছে তাজ নেহারের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকা 26 বছর বয়সী টপ অর্ডার ব্যাটার জায়গা পেয়েছেন এ দলের হয়ে পারফরমেন্সের সুবাদে। জাহানারা আলম দীর্ঘদিন পর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে এসেছিলেন, তিনিও জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপের স্কোয়াডে।
আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্য শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। এবারের আসরের আয়োজক ছিল বাংলাদেশ, যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আরব আমিরাতে আয়োজন হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। দলে অভিজ্ঞ স্পিনার সালমা খাতুন না থাকলেও ঘরের মাঠে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ সহ ৮ দফা দাবিতে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচি পালন করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে খাগড়াছড়ি পাহাড়ি ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি পদযাত্রা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গি স্কোয়ারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ ৩ কমিশনারের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে। দুপুরে চট্টগ্রামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম। আদালতে বাদী অভিযোগ করেন 2014, 18 ও 24 সালে জনগণের অংশগ্রহণ ছাড়া প্রহসনী নির্বাচন আয়োজন করেন অভিযুক্তরা, যা রাষ্ট্রদ্রোহ সহ প্রতারণা শামিল। আর এর মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়। মামলাটি আমলে নিয়ে পদস্থ পুলিশ কর্মকর্তার মাধ্যমে অভিযোগ তদন্তের আদেশ দিয়েছে আদালত। ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরে যাওয়া প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তারকে সাময়িকভাবে উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে। দুপুরে রাষ্ট্রপতির অনুমোদনের পর উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয় সাময়িকভাবে 5টি শর্তে উপাচার্য নিয়োগ করা হচ্ছে। যোগদানের পর থেকে নতুন উপাচার্যের নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়াহিয়া আক্তারকে উপাচার্য নিয়োগে প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের পর সাবেক উপাচার্য আবু তাহের অব্যাহতি নেয়ার পর উপাচার্যের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। বাংলাদেশের সঙ্গে ভারতের সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় তিনি একথা বলেন। এ সময় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের নিন্দা জানান তিনি। ফখরুল দাবি করেন ছাত্র জনতার আন্দোলনে 2000 মানুষকে খুন করেছেন শেখ হাসিনা। তিনি বলেন বিএনপি জামায়াত করার কারণে গত 15-16 বছরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। বিএনপি মহাসচিব গুরুত্ব আরোপ করেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে। তিনি বলেন আওয়ামী লীগে অপকর্মের ফল ভোগ করছে। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ তারা দেশ ছাড়া হচ্ছে। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, অর্থাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, খুনি সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 এই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ। পলাতক শেখ হাসিনা এবং বিগত 3টি নির্বাচনের দায়িত্ব পালন করা 3 প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আর রাজধানীর উত্তরার ফাহমিন জাফর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের বাবা। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে। গেল 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রামে শেখ হাসিনা ও 3 সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রামের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা করেন। সাবেক নির্বাচন কমিশনারদেরও মামলায় আসামি করা হয়েছে।
ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। রাজধানীর উত্তরায় 18 বছরের ফাহমিন জাফর হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা শেখ আবু জাফর। হতভাগা মা, সেই সময় আমি বলেছিলাম যে রাক্ষসীর বিরুদ্ধে আমার সন্তান নড়েছে, শহীদ হয়েছে। আমি চাই এটার সুস্থ ব্যবস্থা হোক, যে আমার সন্তানকে খুন করছে তাকে চিহ্নিত করে আইন আওতায় নিয়ে আসা হোক। এছাড়া ট্রাইব্যুনালে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় আরও 2টি অভিযোগ দায়ের হয়েছে। গাজীপুরের শফিপুরে হায়াতুল্লাহ এবং ময়মনসিংহে মমিনুর ইসলাম মারজান মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 97 জনের বিরুদ্ধে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে 4টি প্রকল্প অনুমোদন পেয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সময়ে বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হলেও বাস্তবায়নের গতি সব ক্ষেত্রে একরকম ছিল না। তখনকার অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প এখন পর্যালোচনা করা হচ্ছে। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়া হয়, ভালো প্রকল্প নিলে সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। এগুলো যদি খুব দরকারি মানে না হয়, যেগুলো থেকে বেশি সুফল পাওয়া যাবে না অথচ নেওয়া হয়েছে কোনো একটা বিবেচনায়, সেগুলোকে অনেক তাড়াতাড়ি বোঝা যায় সেগুলো। উপদেষ্টা আরও জানান, বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গ্রহণে গুরুত্ব দেবে সরকার। দাতা সংস্থাগুলো এখন হাত খুলে সরকারকে সহায়তা দিতে যাচ্ছে বলে জানান তিনি। দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে, কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। এরকম অন্য অনেক যারা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মাল্টিল্যাটারাল ডোনার অর্গানাইজেশন, ওরা অনেকে আমাদেরকে বলছে যে প্রথমত যে আমরা অন্তর্বর্তী সরকার বলে যে চলমান প্রকল্পগুলো তাতে তাদের চালিয়ে যেতে তাদের কোনো অসুবিধা নেই, এবং তার উপরও বলছে যে তোমাদের নতুন যেসব চাহিদা সেই চাহিদাগুলো আমাদেরকে বলো, আমরা যতদূর পারি অর্থায়নের চেষ্টা করব। উপদেষ্টা আরও জানান, বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডের অতিরিক্ত অর্থ ব্যয় হলো কিনা তাও যাচাই বাছাই করা হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের মনে আস্থা ফেরাতেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর কাজের ক্ষেত্রে প্রশাসনের সাথে তা সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে পৃথক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকনউদ্দিন। 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। সরকার গঠনের প্রায় 1.5 মাস পর কেন এমন সিদ্ধান্ত, সচিবালয়ে এক ব্রিফিংয়ে তা জানান জনপ্রশাসন সচিব। রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ, এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না। সরকার মনে করেছে এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স, কোনো কনফ্লিক্ট হবে না। সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। আর সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছেও সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেবার বিষয়েই। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে,
সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের নামে মামলা হলেও দোষী না হলে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। তবে পাশাপাশি এটাও বলেছি যে এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এদিকে সেন্সর বোর্ড থেকে সেন্সর শব্দটি বাদ দেবার সিদ্ধান্ত হয় বৈঠকে। 2023 সালের আইন অনুযায়ী প্রজ্ঞাপন দিয়ে একটি সার্টিফিকেশন বোর্ড গঠন করার কথা জানান তথ্য উপদেষ্টা। এছাড়া সংশ্লিষ্ট আইনেরও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে জয় কঠিন হলেও অসম্ভব মনে হচ্ছে না নাজমুল হোসেন শান্তদের জন্য। কাল থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের আগে চাপ নিতে চান না বাংলাদেশের অধিনায়ক। ভালো ক্রিকেটের দিকে নজর তার। অন্যদিকে ভারতের কোচ গৌতম গম্ভীর পাকিস্তানের বিপক্ষে শান্তদের দারুণ পারফরমেন্সে তাদের অভিনন্দন জানালেও প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বলেই জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। এই সিরিজে বাংলাদেশ স্পষ্টতই দ্বিতীয় ফেভারিট। যতই তাদের নামের পাশে পাকিস্তানকে হারানোর সাম্প্রতিক ঘটনা থাকুক, ঘরের মাঠে ভারত এক অদম্য প্রতিপক্ষ। তাদের সঙ্গে টেস্ট রেকর্ডে নেই কোনো সাহসী ড করার কীর্তি পর্যন্ত। বাংলাদেশ তবুও মাঠে নামবে মাথা উঁচু করে। নতুন কিছু করা অসম্ভব মনে করছেন না দলের অধিনায়ক। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। 12 জনের একটা দল ইতিমধ্যে গুছিয়ে রেখেছেন হাতুরু সিংয়ে। 3 না 2 পেসার খেলানো হবে, সেটা নিয়ে একটু দ্বিধায় আছে ম্যানেজমেন্ট। ম্যাচের তৃতীয় দিন থেকে উইকেট ভাঙার চেয়ে ভারতের টপ অর্ডারে ডানহাতি ব্যাটারের সংখ্যা বেশি থাকায় স্পিনার তাইজুলকে খেলানোর বিকল্প ব্যবস্থা হাতে রেখেছে বাংলাদেশ। ক্রিকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব। ভারত একটু চাপে থেকেই মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে শান্তদের হোয়াইট ওয়াশ সতর্ক করে দিয়েছে তাদের। এ সময়ের অন্যতম সেরা ও বৈচিত্র্যপূর্ণ বোলিং দিয়ে মুশফিকদের চাপে রাখতে চায় রোহিতরা। পাকিস্তানের বিপক্ষে সাফল্য পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন। আমরা প্রতিপক্ষ হিসেবে সবাইকে সম্মান করি, কিন্তু কারো ব্যাপারে ভীতি নিয়ে মাঠে নামবো না। চেন্নাইয়ের উইকেটের চেয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপও দুশ্চিন্তার বড় কারণ হয়ে আছে বাংলাদেশের জন্য। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক।